আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের কমপ্লিট মেশিন লার্নিং ইন বাংলা কোর্সের চতুর্থ ভিডিও। শুরুতে আমরা একটা কমান্ড দেখে নেই। এটা হলো আমাদের একটা সিস্টেম কমান্ড। তাই এটা লিখতে হলে আমাদের এক্সক্লেমেটরি সাইন দিয়ে লিখতে হবে, যেরকম আমরা গত ক্লাসে শিখেছি, এবং কমান্ডটা হলো এলএস। যদি আমরা এক্সক্লেমেটরি সাইন এবং এলএস লিখে যদি এটা শিফট এন্টার দিয়ে রান করি, তাইলে আমাদের সকল ফাইলগুলা দেখা যাবে। অর্থাৎ আমাদের এই যে আমাদের ফাইল, এই ফাইলের মধ্যে আমাদের যে ফাইল থাকবে বা বিভিন্ন ফোল্ডারগুলা, যতগুলা ফোল্ডার বা ফাইল আমাদের থাকবে, সবগুলা আমাদের এই এলএস, এই যে আমাদের এলএস দিলে এগুলা সব দেখা যাবে। মেশিন লার্নিং এ আমাদের দুই ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ হয়। একটা হলো পাইথন এবং আরেকটা হলো আর ল্যাঙ্গুয়েজ। এই দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে আমরা কোন ল্যাঙ্গুয়েজটা ইউজ করা বেশি সুবিধাজনক? আর ল্যাঙ্গুয়েজ যেটা আছে এটা হলো মোস্টলি স্ট্যাটিস্টিক্যাল বেসড, কিন্তু পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হলো আমাদের একটা জেনারেল পারপোজ ল্যাঙ্গুয়েজ। চাইলে আমরা এই আর এবং পাইথন এই দুইটা ল্যাঙ্গুয়েজের মধ্যে মেশিন লার্নিং এর জন্য পাইথনটাকে ইউজ করব। কারণ পাইথন এটাতে অনেক রেডিমেড লাইব্রেরিজ আছে মেশিন লার্নিং এর জন্য, যা আমাদের কাজকে অনেক সহজ ও বেগবান করে দেয়। আবার এটা অনেক সহজ বোঝা এবং শেখা অনেক সহজ এই পাইথন। এজন্য আমরা মেশিন লার্নিং এর জন্য পাইথন ইউজ করব। এখন আমরা পাইথনের বেসিক সম্পর্কে জানব। সর্বপ্রথম আমরা প্রিন্ট ফাংশন সম্পর্কে জানব। তো এই যে কোনো কিছু স্ক্রিনের মধ্যে শো অথবা প্রিন্ট করানোর জন্য আমাদের এই প্রিন্ট ফাংশনটা ইউজ করা হয়। তো আমরা যদি উদাহরণ হিসেবে দেখি, প্রিন্ট, আমরা যদি এটা রান করি, রান করার জন্য আমাদের শিফট প্লাস এন্টার এটা ক্লিক করলে এটা রান হবে এবং আমাদের ডিসপ্লেতে এই মেশিন লার্নিং এই লেখাটা কিন্তু শো হচ্ছে। তাই কোনো কিছু শো করানোর জন্য আমরা এই প্রিন্ট ফাংশনটা ইউজ করব। এখানে আমাদের গুরুত্বপূর্ণ লক্ষণীয় বিষয় হচ্ছে যে এখানে আমরা প্রিন্ট ফাংশনের মধ্যে ডাবল কোট ইউজ করেছি। তো আমরা আবার সিঙ্গেল কোটও ইউজ করতে পারি। আমরা সেম জিনিসে আমরা আবার সিঙ্গেল কোটও ইউজ করতে পারি। যদি এখানে দেখাই যে এখানে আমরা সেম জিনিসে আমরা সিঙ্গেল কোট ইউজ করতে পারি। এখন এটা যদি রান করি, এটাও রান হবে, তাইলে এটাও ভ্যালিড। অর্থাৎ আমরা প্রিন্টের ক্ষেত্রে আমরা ডাবল কোট ইউজ করতে পারি, সিঙ্গেল কোটও ইউজ করতে পারি, কিন্তু আমরা একই সাথে সিঙ্গেল কোট এবং ডাবল কোট ইউজ করতে পারবো না। যেমন এখানে আমরা যদি একই সাথে সিঙ্গেল কোট এবং ডাবল কোট ইউজ করি, তাইলে কিন্তু এটা এরর শো করবে। যেমন এখন আমরা যদি এটাকে রান করি, তাইলে কিন্তু এটা আমাদের এরর শো করতেছে। অর্থাৎ একই সাথে সিঙ্গেল কোট এবং ডাবল কোট ইউজ করা যাবে না। হয় শুধু ডাবল কোট, না হয় শুধু সিঙ্গেল কোট ইউজ করতে হবে। এখন আমরা দেখব হাউ টু কনকেট সেভারেল স্ট্রিংস ইন প্রিন্ট ফাংশন। আমরা একটা টেক্সটে লিখে দেই কনকেট। আমরা প্রিন্ট ফাংশনের ভিতরে একাধিক স্ট্রিংকে কনকেট করে দেখাতে পারি, যেমন মেশিন লার্নিং, এবং আমরা প্লাস দিয়ে আরো একটা স্ট্রিংকে আমরা কনকেট করে দিতে পারি। তো এখানে এটাকে যদি আমরা এখন রান করি, তাহলে দেখা যাচ্ছে যে এই যে আমাদের ডিসপ্লেতে শো হচ্ছে মেশিন লার্নিং প্রজেক্ট, কিন্তু এখানে আমাদের দেখা যাচ্ছে স্পেস নাই, কারণ আমরা এই স্ট্রিং এর ভিতরে কিন্তু স্পেস দেই নাই। আমরা যদি এখানে একটা স্পেস দেই, তাইলে আমাদের এই যে
লার্নিং প্রজেক্ট, এখানেও স্পেস আসবে। এখন আমরা দেখব ইন্টিজার সংখ্যাকে কিভাবে আমাদের প্রিন্ট করা যায়। ইন্টিজার, প্রথমে আমরা প্রিন্ট ফাংশন নিলাম এবং এখানে যদি আমরা সরাসরি ইন্টিজার ভ্যালু দিয়ে দেই তাহলে এটা আমাদের, এবং রান করলে ইন্টিজার ভ্যালু হিসাবে আমাদের এটা প্রিন্ট হইতেছে। এখানে এটা কিন্তু আমাদের স্ট্রিং হিসাবে প্রিন্ট হইতেছে না, আমরা এটা ইচ্ছা করলে স্ট্রিং হিসাবেও আমাদের এই 15 এটাকে প্রিন্ট করতে পারি, কিন্তু এখানে ডাবল কোট ছাড়া আমরা এটাকে ইন্টিজার হিসাবে আমরা প্রিন্ট করতেছি। এটা আরো ভালোভাবে বোঝা যায় যদি আমরা ইন্টিজারের যোগ করি, যেমন 4 প্লাস 2, এটাকে যদি আমরা এখানে রান করি তাহলে ইন্টিজার দুইটা যোগ হয়ে বা এডিশন হয়ে আমাদের ডিসপ্লেতে শো করবে 6। কিন্তু যদি আমরা এটাকে স্ট্রিং হিসাবে প্রিন্ট করতাম, যদি আমরা এই দুইটা সংখ্যাকে স্ট্রিং হিসাবে যদি আমরা প্রিন্ট করতাম, যেমন 4 এবং প্লাস যদি আমরা 2, এই দুইটাকে যদি স্ট্রিং হিসাবে প্রিন্ট করি তাহলে কিন্তু আনসার আসবে 42। তো এখানে মূল কথা হলো যদি ইন্টিজার হিসাবে আমরা প্রিন্ট করি তাহলে আমাদের বিভিন্ন অপারেশন যদি থাকে তাহলে সেগুলা সম্পন্ন হয়ে প্রিন্ট হবে, আর যদি আমরা স্ট্রিং হিসাবে যদি প্রিন্ট করি তাহলে আমাদের এটা ডাইরেক্ট কনকেট হয়ে যাবে। আমরা প্রিন্ট ফাংশনের বেসিক সম্পর্কে যা শিখেছি এই সবগুলাকে যদি একটা হেডিং এর আন্ডারে আনতে চাই, এই প্রিন্ট ফাংশন এই লেখাটার আগে আমাদের একটা হ্যাশ চিহ্ন দিতে হবে, এবং এখন যদি আমরা একটা খালি জায়গায় ক্লিক করি তাহলে এটা আমাদের একটা হেডিং এর আন্ডারে চলে আসলো। এখন এই ড্রপ ডাউন এটাতে আমরা ক্লিক করলে এটাকে আমরা হাইড করতে পারবো, আবার ক্লিক করলে সবগুলা সেলকে আমরা এক্সটেন্ড করতে পারবো। যেমন এখানে লেখা আছে 10 সেলস হিডেন, অর্থাৎ হিডেন হিসাবে আছে। এখন আমরা পাইথনের বেসিক ডাটা টাইপ সম্পর্কে জানবো। তো এখানে এটাকেও আমরা একটা হেডিং হিসাবে দেখতে চাই, তাই শুরুতে আমরা একটা হ্যাশ চিহ্ন দিব এবং এটা খালি জায়গায় ক্লিক করলাম, তাইলে এটা আমাদের একটা হেডিং হিসাবে চলে আসছে। এখন আমরা পাইথনের যে বেসিক ডাটা টাইপ, পাইথনের আমরা মূলত বেসিক ডাটা টাইপ হলো 3টা। এক নম্বরে আছে আমাদের ইন্টিজার, যেটা আমাদের পূর্ণ সংখ্যা, আর 2 নম্বরে আছে আমাদের ফ্লোট, যেটা হলো আমাদের মূলত ডেসিমেল সংখ্যা বা দশমিক সংখ্যা, এবং 3 নম্বরে আছে আমাদের স্ট্রিং, যেটাকে আমরা str দ্বারা প্রকাশ করি। এখন কোন ডাটাটা কোন টাইপে আছে সেটা বোঝার জন্য আমরা টাইপ ফাংশন ইউজ করি। যেমন আমরা যদি দেই টাইপ, যদি 47 দেই এবং এটাকে যদি আমরা রান করি তাহলে শিফট প্লাস এন্টার, এটা আমাদের শো করবে ইন্টিজার 67। এই সংখ্যাটা হলো একটা ইন্টিজার কারণ এটা হলো একটা পূর্ণ সংখ্যা। ফ্লোট সংখ্যা যেমন 5.67, এটা হচ্ছে একটা দশমিক সংখ্যা বা ডেসিমেল নাম্বার, তাই এটাকে যদি রান করি তাহলে এটা টাইপ ফ্লোট সেটা দেখাবে আমাদের। আবার আমরা যদি টাইপ স্ট্রিং, একটা স্ট্রিং লেখার জন্য আমাদের অবশ্যই ডাবল কোটের আন্ডারে লিখতে হবে মেশিন লার্নিং, এটাকে রান করলে স্ট্রিং শো করতেছে। এখন আমরা কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল সম্পর্কে জানব, তাইলে আমরা একটা হেডিং দিয়ে নেই কনস্ট্যান্ট, এবং এটাকে আমরা একটা হেডিং হিসাবে যেহেতু দিতে চাই তাই আমরা শুরুতে হ্যাশ চিহ্ন দিলাম এবং একটা খালি জায়গায় ক্লিক করলাম। কনস্ট্যান্ট হলো যাদের ভ্যালুটা চেঞ্জ করা যাবে না, আর ভেরিয়েবল হলো যার ভ্যালু চেঞ্জ করা যাবে। পাইথনে ভেরিয়েবলের ব্যবহার সবচেয়ে বেশি, তাই আমরা এখন ভেরিয়েবল সম্পর্কে বিস্তারিত জানব। যেমন উদাহরণ হিসাবে আমরা যদি একটা ভেরিয়েবল নেই, যেমন সুপার হিরো, এটা হলো একটা ভেরিয়েবলের নাম। এই ভেরিয়েবলের মধ্যে আমাদের ভ্যালু রাখা যাবে, যেমন আমরা রাখলাম আয়রন ম্যান। এই সুপার হিরো এটা হলো মূলত একটা কন্টেইনার,
যার মধ্যে আমার ভ্যালু রাখা যাবে। অর্থাৎ আমরা ভেরিয়েবলকে কন্টেইনারও বলতে পারি। এখন যদি আমরা এটাকে প্রিন্ট করতে চাই, প্রিন্ট ফাংশনের ভিতরে ভেরিয়েবলের নাম লিখে যদি রান করা হয়, তাহলে আমরা এই কন্টেইনারের ভিতরে যা আছে সেটাই প্রিন্ট হবে। এখানে যেহেতু আমরা কোনো স্ট্রিং প্রিন্ট করতেছি না, তাই ডাবল কোট দিতে হবে না, বরং এটা ভেরিয়েবল প্রিন্ট করতেছি, তাই শুধু ভেরিয়েবলের নামটা দিলেই হবে। ভেরিয়েবলের নামটা সাধারণত এক শব্দের হয়, যেমন এরকম যদি একটা ভেরিয়েবলের নাম হয়, তাহলে কিন্তু এটা এরর দেখাবে। এই পুরোটা হলো একটা ভেরিয়েবলের নাম, যেটা অবশ্যই এক শব্দের হতে হবে, কিন্তু এখানে 3 শব্দ দেখা যাচ্ছে। আমরা যদি এটাকে প্রিন্ট করতে চাই, এটাকে যদি রান করি, তাহলে অবশ্যই এরর দেখাবে, কারণ আমাদের ভেরিয়েবলের নাম অবশ্যই এক শব্দের হতে হবে। তাহলে আমরা এটা কিভাবে করতে পারি? আমরা যদি একাধিক শব্দের ভেরিয়েবল লেখার প্রয়োজন হয়, তাহলে আমরা আন্ডারস্কোর দিয়ে এগুলোকে যুক্ত করতে পারি। এখন এটাকে যদি আমরা রান করি, শিফট এন্টার দিয়ে যদি রান করি, তাহলে এটা রান হবে। আমরা ভেরিয়েবলে যেহেতু বলেছি ভ্যালু চেঞ্জ করা যায়, তাহলে আমরা এই যে ভেরিয়েবলটা নিলাম মার্বেল সুপার হিরো ইকুয়াল টু আয়রন ম্যান, এটার ভ্যালু আয়রন ম্যান, এটা আমরা চেঞ্জ করতে পারবো। যেমন উদাহরণ হিসাবে যদি আমরা দেখতে চাই, এখানে আমরা এটার ভ্যালু চেঞ্জ করে দিতে পারি, যেমন ব্যাটম্যান। এখন যদি আমরা প্রিন্ট করি, এখন যদি শিফট এন্টার দিয়ে প্রিন্ট করি, তাহলে এখন চেঞ্জকৃত ভ্যালুটা প্রিন্ট হবে। যেমন আগে ছিল আয়রন ম্যান, এখন ব্যাটম্যান প্রিন্ট হচ্ছে। আমরা যদি একাধিক ভেরিয়েবলে একসাথে ভ্যালু ইনিশিয়ালাইজ করতে চাই, তাহলে যেমন হিরো 1, হিরো 2, হিরো 3, এখানে 3টা ভেরিয়েবল, এই 3টা ভেরিয়েবলে একসাথে আমরা ভ্যালু ইনিশিয়ালাইজ করতে চাই, তাহলে কমা দিয়ে দিয়ে আমরা লিখব। এদেরকে যদি আমরা প্রিন্ট করি, এখন যদি আমরা শিফট এন্টার দিয়ে এটাকে রান করি, তাহলে আমাদের প্রত্যেকটা ভেরিয়েবল তার স্ব ভ্যালুটাকে প্রিন্ট করতেছে। যেমন এখানে হিরো 1, এটা আমাদের এই প্রথম ভ্যালু, আয়রন ম্যানকে ইনিশিয়ালাইজ করেছে। হিরো 2, এটা ব্যাটম্যান, এবং হিরো 3, ক্যাপ্টেন আমেরিকা, এটাকে ইনিশিয়ালাইজ করেছে। একাধিক ভেরিয়েবলে যদি আমরা সেম ভ্যালু ইনিশিয়ালাইজ করতে চাই, তাহলে কিভাবে করব? যেমন আমাদের 3টা ভেরিয়েবল এক্স, ওয়াই এবং জেড, এদের তিনজনেরই সেম ভ্যালু, তাহলে আমরা লিখব এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড ইকুয়াল টু সেম ভ্যালু 56। তাহলে আমাদের এক্স, ওয়াই এবং জেড প্রত্যেকটার ভিতরেই আমাদের 56 ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এখন আমরা যদি প্রিন্ট করে দেখতে চাই, প্রিন্ট এক্স, প্রিন্ট ওয়াই, প্রিন্ট জেড, এখনও যদি আমরা শিফট এন্টার দিয়ে রান করি, তাহলে এই যে প্রত্যেকটার ভিতরেই 56 আমার ইনিশিয়ালাইজ হয়ে গেছে। এখানে লক্ষণীয়, আমাদের ভেরিয়েবলের নাম কিন্তু অ্যালফাবেটও হতে পারে, যেমন এখানে আমরা অ্যালফাবেট নিয়েছি ভেরিয়েবলের নাম হিসাবে। পাইথন হলো একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। পাইথন ইজ এ কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ এখানে বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর ম্যাটার করে। যেমন ক্যাপিটাল আর ইকুয়াল টু যদি আমরা 45 নেই, এবং প্রিন্ট করার সময় যদি আমরা স্মল আর নেই, তাহলে যদি রান করি, তাহলে এটা এরর শো করবে, কারণ আমরা পাইথন হলো একটা কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ, তাই অবশ্যই এখানে ক্যাপিটাল আরই আমাদের প্রিন্ট করতে হবে। এবং এখন যদি আমরা রান করি, তাহলে এটা আমাদের সঠিক আনসার শো করবে। আমরা এখন ইনপুট ফাংশন সম্পর্কে জানব।
তাহলে শুরুতে আমরা একটা হেডিং দিয়ে নেই। যেহেতু হেডিং দিতেছি তাই শুরুতে আমাদের হ্যাশ চিহ্ন দিতে হবে। এখন আমরা একটা খালি জায়গা যদি ক্লিক করি তাহলে আমাদের হেডিং হয়ে গেল। এখন প্রিন্ট হলো একটা আউটপুট কমান্ড, যার মাধ্যমে আমরা কোনো ভ্যালু ডিসপ্লে করি। আর ইনপুট হলো দ্য ইউজার উইল গিভ ইনপুট ভ্যালু, অর্থাৎ ইউজার আমাদের ইনপুটটা দিবে। এখন যদি আমরা একটা উদাহরণ হিসাবে দেখি, আমরা একটা ভেরিয়েবল নিলাম ইকুয়াল টু ইনপুট ফাংশন নিব। আমরা ইনপুট ফাংশনের ভিতরে একটা টেক্সট দিয়ে দিলাম। ইনপুট চাওয়ার আগে এই টেক্সটটা আমাদের শো করবে। আমরা আরেকটা ভেরিয়েবল নিয়ে নিলাম নাম্বার 2, ইনপুট ফাংশন দিলাম এবং আমরা টেক্সট একটা দিয়ে দেই। এটা যদি আমরা রান করি শিফট প্লাস এন্টার দিয়ে, তাহলে আমাদের এখন ভ্যালু চাইতেছে, এন্টার দ্য ফার্স্ট নাম্বার। আমরা একটা নাম্বার দিয়ে দিলাম ধরি 23। এখন আমরা যদি এন্টার ক্লিক করি তাহলে আমাদের দ্বিতীয় ভ্যালু ইনপুট দিতে বলতেছে। আমরা আবার দিলাম 23, সেম নাম্বার ইনপুট দিলাম। এখন আমরা এন্টার দিলে আমাদের শেষ, কোডটা রান হয়ে গেল। এখন যদি আমরা একটা সাম ভেরিয়েবল নেই এবং সেখানে প্লাস নাম্বার 2 এবং এই সাম ভেরিয়েবলটাকে যদি আমরা প্রিন্ট করে দেই, এই কোডটাকে রান করলে আমাদের আনসার কি আসার কথা। আমরা যদি ফার্স্ট ভ্যালু 23, সেকেন্ড ভ্যালু 23 নেই, তাহলে এখানে যোগ হয়ে দুইটা ইন্টিজার ভ্যালু যোগ হয়ে আমাদের আনসারটা কিন্তু 46 আসার কথা। এখন এই কোডটাকে যদি আমরা রান করি শিফট প্লাস এন্টার দিয়ে, তাহলে আমাদের ফার্স্ট ভ্যালু যদি আমরা দেই 23 এবং সেকেন্ড ভ্যালু যদি দেই 23, তাহলে সাম কি আসার কথা? সাম এখানে আসতেছে 23। অর্থাৎ এই ইনপুট ফাংশনের ভিতরে আমরা যা ইনপুট দিয়েছি সেটাকে সে স্ট্রিং হিসাবে বিবেচনা করতেছে। তাই এখানে আমাদের এই 23 একটা স্ট্রিং এবং 23 একটা স্ট্রিং এবং দুইটাকে সে কনকেট করে 23 এভাবে আনসার দিতেছে। অর্থাৎ আমরা যে এখানে ইন্টিজার ইনপুট দিলাম সেটা আমাদের ইনপুট ফাংশনটা ধরতে পারতেছে না, সে এটাকেও স্ট্রিং বিবেচনা করতেছে। তাহলে এটা সমাধানের জন্য আমাদের ইনপুট ফাংশনকে বলে দিতে হবে যে আমরা যে ইনপুটটা দিয়েছি সেটা আসলে কোন ডাটা টাইপের, সেটা কি ইন্টিজার নাকি ফ্লোট। অর্থাৎ আমাদের এখানে টাইপ কাস্টিং করতে হবে। আমরা যদি এই ইনপুট ফাংশনকে বলে দেই যে আমরা যে ইনপুটটা নিতেছি সেটা হলো একটা ইন্টিজার, অর্থাৎ আমরা টাইপ কাস্টিং করে বলে দিতেছি। এবং এটাকেও যদি বলে দেই যে আমরা যে ইনপুটটা নিতেছি সেটা হলো একটা ইন্টিজার। এখন যদি আমরা রান করি শিফট প্লাস এন্টার দিয়ে, তাহলে আমরা যে ভ্যালু 23 নিলাম সেটা সে ইন্টিজার হিসাবে বিবেচনা করবে এবং আবার যদি আমরা 23 ইনপুট নিই সেটাকেও সে স্ট্রিং নয় বরং ইন্টিজার হিসাবে বিবেচনা করবে এবং আনসার সাম আমাদের 46 দিতেছে। আমরা যদি ফ্লোট ডাটা টাইপে কোনো ইনপুট নিতে চাই তাহলে আমাদের টাইপ কাস্টিং করে দিতে হবে স্ট্রিং থেকে ফ্লোটে। তাই আমরা এখানে ফ্লোট দিয়ে দিব এবং এই ইনপুটটাও যদি আমরা ফ্লোট হিসাবে নিতে চাই তাহলে আমরা টাইপ কাস্টিং ফ্লোট দিয়ে করে দিব। এখন যদি আমরা এটাকে রান করি শিফট প্লাস এন্টার দিয়ে, তাহলে ফার্স্ট ভ্যালু যদি আমরা 2.89 এবং সেকেন্ড ভ্যালু যদি আমরা 3.87 নেই, তাহলে এটার আনসার আমাদের এই যে যোগফল আনসার আসবে। অর্থাৎ আমাদের এটা স্ট্রিং হিসাবে নয় বরং ফ্লোট হিসাবে বিবেচনা করতেছে। তাহলে আমরা একটা সামারি টানতে পারি যে input function initially assume that the value is a string and we need to convert it what it is actually. আমরা এখন পাইথনের বেসিক ডাটা টাইপ সম্পর্কে জানব। পাইথনের ডাটা টাইপগুলোকে মূলত 8 ভাগে ভাগ করা যায়। প্রথমে আমাদের আছে নান ডাটা টাইপ, এরপরে আছে আমাদের নিউমেরিক ডাটা টাইপ, এটার আন্ডারে আবার 4 ধরনের ডাটা টাইপ আছে, যেমন ইন্টিজার, ফ্লোট, কমপ্লেক্স এবং বুলিয়ান। এছাড়া আমাদের 3 নম্বরে আছে স্ট্রিং, 4-এ আছে লিস্ট, টাপল, সেট, রেঞ্জ এবং ডিকশনারি। তো আমরা ধাপে ধাপে এই সবগুলা ডাটা টাইপ সম্পর্কে জানব। প্রথমে নান ডাটা টাইপ।
এটাকে তুলনা করা যায় আমাদের সি অথবা সি প্লাস প্লাস ল্যাঙ্গুয়েজে যে আমরা নাল সম্পর্কে জেনেছি সেটা। যদি কোনো ভেরিয়েবলে কোনো ভ্যালু অ্যাসাইন করা না হয় তাহলে সেই ভেরিয়েবলের মধ্যে আমাদের নাল সেভ থাকে, ওই ভেরিয়েবলটাকে তখন বলা হয় নাল ডাটা টাইপ। এখন আমরা যদি নিউমেরিক ডাটা টাইপটা দেখি যার আন্ডারে আছে আমাদের ইন্টিজার, তাইলে ইন্টিজার দ্বারা মূলত আমাদের পূর্ণ সংখ্যাকে বোঝায়। আমরা এখানে কমেন্ট হিসাবে লিখে দিতে পারি ইন্টিজার। এখানে লক্ষণীয় পাইথনে কমেন্ট লিখতে হলে এই হ্যাশ দিয়ে আমাদের কমেন্ট লেখা যায়। তাহলে আমরা কিন্তু আগেও হেডিং লেখার জন্য একবার হ্যাশ ইউজ করছি, তাইলে এখানে পার্থক্য কি? পার্থক্য হলো যদি আমরা এইরকম টেক্সটের আন্ডারে যদি আমরা টেক্সটের ভিতরে যদি আমরা কোনো হ্যাশ দিয়ে কোনো কিছু লিখি তাইলে ওইটা হেডিং হয়ে যাবে, আর কোডের ভিতরে যদি আমরা হ্যাশ দিয়ে কোনো কিছু লিখি তাইলে ওইটা কমেন্ট হয়ে যাবে। তাইলে এখন আমরা ইন্টিজার সম্পর্কে যদি জানতে চাই, যেমন আমরা একটা ভেরিয়েবল নিলাম a ইকুয়াল টু 8 এবং এইটার যদি প্রিন্ট করে দেই a এবং এটার ডাটা টাইপ যদি জানতে চাই তাইলে আমরা a। আচ্ছা, এখানে লক্ষণীয় আমরা কোনো অজানা ডাটা এর যদি টাইপ জানতে চাই বা অজানা কোনো ভ্যালু এর যদি ডাটা টাইপটা জানতে চাই তাহলে আমরা এই টাইপ ফাংশন ইউজ করব। এই টাইপ ফাংশনের ভিতরে কোনো ভেরিয়েবল দিলে ওই ভেরিয়েবলটা কোন ডাটা টাইপের আন্ডারে আছে সেটা সে বলে দিবে। তাহলে আমরা এটাকে যদি শিফট এন্টার দিয়ে রান করি তাহলে এখানে এই যে আমাদের ভ্যালুটা প্রিন্ট হলো এবং এই ডাটা টাইপ যে ইন্টিজার সেটা বলে দিতেছে। এখন আমরা দেখব ফ্লোটিং পয়েন্ট। আমরা আরো একটা ভেরিয়েবল নিলাম b ইকুয়াল টু যেমন 2.3 নিলাম এবং এইটা যদি আমরা এখন প্রিন্ট করতে চাই এবং এটার টাইপটা যদি আমরা দেখতে চাই নিশ্চিত হওয়ার জন্য, এখন এটাকে যদি আমরা রান করি তাহলে এই যে আমাদের ভ্যালু দেখাচ্ছে যে ভ্যালু প্রিন্ট হইতেছে 2.3 এবং ডাটা টাইপ ফ্লোট। এখন আমরা যদি দেখতে চাই কমপ্লেক্স নাম্বার সম্পর্কে, আমরা জানি কমপ্লেক্স নাম্বারের ভিতরে একটা রিয়েল টার্ম থাকে এবং একটা ইমাজিনারি টার্ম থাকে, আর এই ইমাজিনারি টার্মের মধ্যে আমাদের যে আই থাকে সেই আই এর ভ্যালু হলো √(-1). এখন আমরা একটা ভেরিয়েবল নিলাম c ইকুয়াল টু 1 প্লাস 3j, j ইকুয়াল টু √(-1). এখন এটাকে যদি আমরা প্রিন্ট করে দেই এবং এটার ডাটা টাইপটা নিশ্চিত হওয়ার জন্য যদি আমরা টাইপ ফাংশনের ভিতরে এই সি ভেরিয়েবলটা দেই এবং যদি আমরা শিফট এন্টার দিয়ে রান করি ভেরিয়েবলটা প্রিন্ট হয়ে গেছে এবং আমাদের এই ডাটা টাইপ কমপ্লেক্স দেখাচ্ছে। এখন আমরা আরো একটা জিনিস দেখে নিতে পারি যে কনভার্সন অফ ওয়ান ডাটা টাইপ টু অ্যানাদার অথবা টাইপ কাস্টিং। তাহলে আমরা এখানে টেক্সটে এটা লিখে দিই। আচ্ছা, এখন যদি আমরা প্রথমে দেখতে চাই ইন্টিজার টু ফ্লোট, অর্থাৎ আমরা ডাটা টাইপ চেঞ্জ করতে চাই, প্রথমে ইন্টিজার থেকে ফ্লোটে চেঞ্জ করতে চাই, ইন্টিজার টু ফ্লোট। আমরা একটা ভেরিয়েবল নিলাম x ইকুয়াল টু 10 এবং এটাকে যদি আমরা প্রিন্ট করতে চাই এবং এটার ডাটা টাইপ দেখতে চাই, এটাকে রান করলাম, এই যে এটা আমাদের প্রিন্ট হয়ে গেল 10 এবং এটার ডাটা টাইপ আমরা দেখতে পারতেছি। এখন এটার ডাটা টাইপ আমরা চেঞ্জ করব ফ্লোটে। আমরা একটা ভেরিয়েবল y ইকুয়াল টু নিয়ে নিলাম, এই যে এটাকে আমরা ফ্লোটে চেঞ্জ করতেছি এই x কে। এখন আমরা এই y কে যদি প্রিন্ট করে দেই এবং এটার ডাটা টাইপ যদি দেখতে চাই, এটাকে যদি রান করি তাহলে এই যে আমাদের ভ্যালুটা ছিল x ইকুয়াল টু 10, এইটা আমাদের ফ্লোটে চেঞ্জ হয়ে গেছে বা টাইপ কাস্টিং হয়ে গেছে, এজন্য আমাদের 10.0 দেখাচ্ছে যেহেতু এটা ফ্লোট হয়ে গেছে এবং এটা ডাটা টাইপ ফ্লোট দেখাচ্ছে। এখন আমরা ফ্লোট থেকে ইন্টিজারে নিতে চাই, ফ্লোট টু ইন্টিজার। আমরা একটা ভেরিয়েবল নিলাম x ইকুয়াল টু 5.88 এবং এটাকে যদি আমরা প্রিন্ট করে দেই এবং এটা টাইপ যদি আমরা দেখতে চাই, এই যে এইটা হলো আমাদের একটা ফ্লোট।
এখন এই যে ফ্লোট, এই ফ্লোটটাকে যদি আমরা ইন্টিজারে কনভার্ট করতে চাই তাহলে আমরা আরো একটা ভেরিয়েবল নিলাম এবং এটাকে ইন্টিজারে আমরা টাইপ কাস্টিং করে দিলাম। কোনটাকে? এই এক্স কে। এখন এই এটাকে যদি আমরা প্রিন্ট করি এই ওয়াই কে এবং এটা টাইপ যদি দেখতে চাই, এখন যদি রান করি তাহলে এই যে এখানে এটা ডাটা টাইপ চেঞ্জ হয়ে ফ্লোট থেকে আমাদের ইন্টিজার হয়ে গেছে এবং এখানে ইন্টিজার হওয়ার কারণে আমাদের যে এই ডেসিমাল অংশ যেটা 0.88 এটা বাদ পড়ে গেছে এবং শুধু ইন্টিজার পোরশন 5 এটাই রয়ে গেছে। এখন আমরা আরো একটা ডাটা টাইপ বুলিয়ান সম্পর্কে জানবো। এটা আমরা একটা টেক্সটে লিখে দেই, বুলিয়ান ডাটা টাইপ। এবং এই ডাটা টাইপটাকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ট্রু এবং আরেকটা হচ্ছে ফলস। উদাহরণ দিয়ে দেখলে বিষয়টা সহজ হবে। প্রথমে আমরা যদি একটা ভেরিয়েবল নেই এ এবং এখানে যদি রাখি আমরা ট্রু, এখন এটাকে যদি আমরা প্রিন্ট করে দেই এবং এটা টাইপ যদি দেখতে চাই তাহলে এই যে এটা হচ্ছে আমাদের ট্রু প্রিন্ট হইতেছে এবং এটা টাইপ হচ্ছে বুল মানে হচ্ছে বুলিয়ান। আবার আমরা যদি ফলসের এটা দেখতে চাই, এখানে আমাদের লক্ষ্য রাখতে হবে এই যে আমাদের ট্রু এবং ফলস আমরা লিখতেছি এখানে প্রথম অক্ষরটা কিন্তু ক্যাপিটাল, এটা এভাবে ক্যাপিটালই দিতে হবে। এটাকে যদি আমরা প্রিন্ট করে দেই এবং এখন যদি আমরা এটা টাইপ দেখতে চাই, এখন যদি আমরা রান করি তাহলে এই যে আমাদের ফলস প্রিন্ট হলো এবং এটা টাইপ হচ্ছে বুলিয়ান। আচ্ছা, এই বুলিয়ানের আসলে একটা প্র্যাকটিক্যাল ইউজ কোথায়? এই বুলিয়ানের একটা প্র্যাকটিক্যাল ব্যবহার আমরা এখন দেখব। যেমন আমরা যদি একটা ভেরিয়েবল নেই a ইকুয়াল টু 7 লেস দেন 3, এখন এই যে স্টেটমেন্টটা, এই স্টেটমেন্ট হলো একটা ফলস স্টেটমেন্ট, কারণ 7 তো 3-এর চাইতে ছোট না, তাই এটা হলো একটা ফলস স্টেটমেন্ট। এখন এই ভেরিয়েবলটাকে যদি আমরা প্রিন্ট করে দেই এবং এটা টাইপ যদি দেখতে চাই তাহলে যেহেতু এটা ফলস স্টেটমেন্ট তাই আমাদের আনসার আসবে ফলস এবং এটা টাইপ হচ্ছে বুলিয়ান। ঠিক একইভাবে আমরা যদি এই লেস দেন এটা চেঞ্জ করে গ্রেটার দেন দিয়ে দেই তাহলে আমাদের 7 3-এর চাইতে বড়, এটা একটা ট্রু স্টেটমেন্ট। তাই এখন এটাকে যদি আমরা রান করি তাহলে আমাদের এই যে এটা যেহেতু ট্রু স্টেটমেন্ট তাই আনসার হচ্ছে ট্রু এবং এটা হচ্ছে একটা বুলিয়ান ডাটা টাইপ। আমরা এখন স্ট্রিং সম্পর্কে জানবো। স্ট্রিং দ্বারা মূলত আমাদের টেক্সটকে বোঝায়। তাহলে আমরা আগেই স্ট্রিং কিভাবে লিখতে হয় সেটা শিখেছি, যে হয় ডাবল কোট দিয়ে লেখা যাবে অথবা সিঙ্গেল কোট দিয়ে লেখা যাবে, কিন্তু কখনোই ডাবল কোট এবং সিঙ্গেল কোট একসাথে দেওয়া যাবে না। এছাড়াও আমরা শিখেছি যে কিভাবে দুইটা স্ট্রিংকে কনকেট করতে হয়, এটা আমরা শিখেছি। প্রথমে আমরা একটা হেডিং দিয়ে নেই স্ট্রিং। এখন আমরা একটা নতুন জিনিস দেখি যে প্রিন্ট আমাদের একটা স্ট্রিং হ্যালো এবং এটাকে যদি আমরা মাল্টিপ্লিকেশন করি 5 দিয়ে, এটা দ্বারা বোঝায় যে এই হ্যালো স্ট্রিংটা আমাদের 5 বার প্রিন্ট হবে। এটাকে যদি আমরা শিফট এন্টার দিয়ে রান করি তাহলে এই যে হ্যালো 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 আমাদের 5 বার প্রিন্ট হইতেছে। এখানে যদি আমরা একটা স্পেস দিয়ে দেই তাহলে দেখতে বিষয়টা সুন্দর লাগবে। আবার যদি আমরা রান করি তাহলে এই যে 1 2 3 4 5 অর্থাৎ 5 বার আমাদের প্রিন্ট হইতেছে একটা স্ট্রিং। তাহলে আমরা দেখলাম যে কোনো একটা স্ট্রিংকে যদি মাল্টিপল বার প্রিন্ট করতে হয় তাহলে এভাবে মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে আমরা বলতে পারি যে কতবার প্রিন্ট করতে হবে। আচ্ছা, স্লাইসিং দ্বারা বোঝায় যে একটা স্ট্রিং থেকে আমরা একটা ছোট্ট পোরশনকে কেটে নিব বা ওই পোরশন নিয়ে কোনো কিছু করব। সর্বপ্রথম আমরা উদাহরণ হিসাবে একটা স্ট্রিং নিব, যেমন আমরা একটা ভেরিয়েবল নিলাম p এবং তার মধ্যে একটা স্ট্রিং নিলাম প্রোগ্রামিং। এখন আমাদের এই স্ট্রিংটাকে দুই ভাবে ইন্ডেক্সিং করা যায়, একটা পজিটিভ দিক থেকে ইন্ডেক্সিং আর একটা হচ্ছে নেগেটিভ দিক থেকে ইন্ডেক্সিং। তাহলে আমরা যদি এটা একটু বিস্তারিতভাবে দেখি, অর্থাৎ পজিটিভ দিক থেকে ইন্ডেক্সিং করলে শুরুতে আমাদের 0 1 2 0 থেকে শুরু হবে, আর যদি নেগেটিভ দিক থেকে ইন্ডেক্সিং করি অর্থাৎ উল্টা দিক থেকে ইন্ডেক্সিং করি তাহলে 1 থেকে শুরু হবে। এটাই আমাদের মাথায় রাখতে হবে যে পজিটিভ দিক থেকে ইন্ডেক্সিং শুরু হলে
আমাদের 0 থেকে শুরু হবে, আর নেগেটিভ দিক থেকে অর্থাৎ উল্টা দিক থেকে ইন্ডেক্সিং শুরু হলে আমাদের -1 থেকে শুরু হবে। এখন আমরা এই স্লাইসিং এর কয়েকটা উদাহরণ দেখব। এজন্য আমরা একটা কোড নিতে হবে এবং এখানে আমরা প্রিন্ট করব এই যে আমরা পি ভেরিয়েবলটা। এখন আমাদের লিমিট দিয়ে দিতে হবে। পজিটিভ দিক থেকে ইন্ডেক্সিং বিবেচনা করি, তাহলে আমাদের 0 থেকে আমরা যদি 5 দেই, তাহলে এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে এই 0 ইন্ডেক্স থেকে শুরু হবে প্রিন্ট করা এবং এই লাস্ট ইন্ডেক্স বা এন্ড ইন্ডেক্সের আগ পর্যন্ত প্রিন্ট হবে। অর্থাৎ এই 5 হলো আমাদের এখানে এন্ড ইন্ডেক্স বা লাস্ট ইন্ডেক্স, এটার আগ পর্যন্ত অর্থাৎ 4 ইন্ডেক্স পর্যন্ত আমাদের প্রিন্ট হবে। অর্থাৎ এতটুকু আমাদের প্রিন্ট হওয়ার কথা। এটাকে যদি আমরা রান করি তাহলে আমরা কি দেখতে পাবো? এখানে আমাদের কি সমস্যা হয়েছে সেটা বুঝতে হবে। এখানে আমরা যে ভেরিয়েবলটা p ইকুয়াল টু প্রোগ্রামিং নিয়েছিলাম, এটা এখানে খুঁজে পাচ্ছে না। প্রথমে আমাদের এই ভেরিয়েবলটা নিয়ে নিতে হবে। হ্যাঁ, এবার যদি আমরা রান করি তাহলে এই যে আমাদের শো করতেছে এতটুকু 0 ইন্ডেক্স থেকে শুরু হয়েছে এবং এন্ড ইন্ডেক্সের আগ পর্যন্ত অর্থাৎ 4 ইন্ডেক্স পর্যন্ত PROGR, এই যে PROGR এতটুকু প্রিন্ট হইতেছে। এবার আমরা যদি আরেকটা উদাহরণ নেই, যে তখন আমরা যদি এখানে 1 ইন্ডেক্স থেকে শুরু করি এবং 8 ইন্ডেক্সের আগ পর্যন্ত নিতে চাই, এবার যদি আমরা রান করি তাহলে এই যে এখানে আমাদের 1 ইন্ডেক্স থেকে শুরু হয়েছে এবং 8 ইন্ডেক্সের আগ পর্যন্ত অর্থাৎ 7 ইন্ডেক্স পর্যন্ত আমাদের প্রিন্ট হয়েছে। এখন যদি আমরা আরো একটা উদাহরণ নেই, যেখানে আমরা যদি প্রথমে কোনো লিমিট না দেই এবং শেষে যদি 5 এর আগ পর্যন্ত এটা বলি, তাহলে এটা দ্বারা বোঝায় যে শুরুতে যদি কোনো লিমিট না থাকে, এর মানে হলো একদম প্রথম থেকে শুরু হইতেছে অর্থাৎ 0 ইন্ডেক্স থেকে শুরু হইতেছে। তাহলে এখানে বোঝাচ্ছে 0 ইন্ডেক্স থেকে শুরু হয়ে এন্ড ইন্ডেক্সের আগ পর্যন্ত অর্থাৎ 4 পর্যন্ত, অর্থাৎ এই PROGR এতটুক। এটা যদি আমরা রান করি তাহলে এই যে PROGR। এখন আমরা যদি আরো একটা উদাহরণ নেই, যেখানে আমরা যদি শুরুর ইন্ডেক্সটা যদি আমরা 4 দেই এবং লাস্ট এন্ড ইন্ডেক্স যদি না দেই, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে শুরু হইছে 4 ইন্ডেক্স থেকে এবং শেষ হবে একদম লাস্টে। এখানে মূলত এন্ড ইন্ডেক্সটা আছে এই 11 নম্বর ইন্ডেক্সের মধ্যে আছে। এখানে এই লাস্ট লিমিট হচ্ছে 11, তাইলে এই 11 এর আগ পর্যন্ত অর্থাৎ 10 পর্যন্ত আমাদের প্রিন্ট হবে। এটা যদি আমরা রান করি তাহলে এই যে আর থেকে শুরু করে জি পর্যন্ত আমাদের প্রিন্ট হইছে। এখন আমরা যদি আরেকটা উদাহরণ নেই, যেখানে আমরা যদি দুইটা লিমিটই না দেই, এর মানে কি? এর মানে হচ্ছে আমাদের 0 ইন্ডেক্স থেকে শুরু হইছে এবং এন্ড ইন্ডেক্স যেটা 11তম ইন্ডেক্স, এই 11তম ইন্ডেক্সের আগ পর্যন্ত অর্থাৎ 10 ইন্ডেক্স পর্যন্ত এই পুরাটা প্রিন্ট হবে। এখন যদি আমরা রান করি তাহলে এই যে আমাদের পুরাটা প্রিন্ট হইছে। এবার আমরা যদি স্টেপ নিয়ে আমরা যদি দেখতে চাই, যেমন এখানে আমরা 0 থেকে শুরু হইছে এবং 5 এর আগ পর্যন্ত প্রিন্ট করবে এবং স্টেপ যদি 1 দেই, এর মানে কি? এর মানে হলো এক গড় পরে পরে। এর মানে হলো আমাদের এই প্রথমে 0 ইন্ডেক্স প্রিন্ট হবে, এরপরে এক গড় পরে আমাদের 1 ইন্ডেক্স প্রিন্ট হবে, এরপরে আমাদের আরো এক গড় পরে আমাদের 2 ইন্ডেক্স প্রিন্ট হবে, এরপর আরো এক গড় পরে 3 ইন্ডেক্স প্রিন্ট হবে, এভাবে 5 এর আগ পর্যন্ত অর্থাৎ 4 ইন্ডেক্স পর্যন্ত প্রিন্ট হবে। যেমন এখানে এটা যদি আমরা এখন রান করি তাহলে আমরা দেখতে পারবো এই যে 4 ইন্ডেক্স পর্যন্ত আমাদের রান হয়েছে। সেম ভাবে আমরা যদি আরেকটা উদাহরণ নেই, আমরা যদি স্টেপ 2 দিয়ে দেই, এর মানে কি? 2 গড় পরে পরে আমাদের প্রিন্ট হবে, অর্থাৎ আমাদের 0 ইন্ডেক্স থেকে শুরু হবে এবং এই যে 0 ইন্ডেক্সের পরে এক গড় 2 গড়, পি এর পরে অ প্রিন্ট হবে এবং এরপর আমাদের আবার 2 গড়, এক গড় 2 গড় এই আর প্রিন্ট হবে এবং এতটুকুই প্রিন্ট হবে কারণ 5 ইন্ডেক্সের আগ পর্যন্ত। এটাকে যদি আমরা রান করি তাহলে আমাদের পি ও আর এই যে আমাদের পি ও এবং আর এই 5 ইন্ডেক্সের আগ পর্যন্ত এটা প্রিন্ট হয়েছে। নেগেটিভের ক্ষেত্রে আমরা একটা উদাহরণ দিলে বিষয়টা সহজ হবে। যেমন এখানে আমরা যদি এই যে -10 থেকে শুরু করে আমরা যদি -3 দেই, এটা দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় যে এই -10 ইন্ডেক্স থেকে শুরু করে -3 ইন্ডেক্সের আগ পর্যন্ত অর্থাৎ -4 ইন্ডেক্স পর্যন্ত আমাদের প্রিন্ট হবে। এটাকে যদি আমরা রান করি তাহলে কি দেখা যাবে? এটাকে রান করলে এই যে আমাদের -10 ইন্ডেক্স থেকে শুরু করে আর থেকে শুরু করে এই এম পর্যন্ত এই যে আমাদের প্রিন্ট হয়েছে।
এখানেও আমরা স্টেপ ইউজ করতে পারবো। এখানে যদি আমরা স্টেপ 2 ইউজ করি তাহলে 2 ঘর পর পর, অর্থাৎ এখানে আমাদের এই -10 ইন্ডেক্সের পরে 1 ঘর 2 ঘর অর্থাৎ জি প্রিন্ট হবে, এরপর আবার 1 ঘর 2 ঘর এ প্রিন্ট হবে, আবার 1 ঘর 2 ঘর এই এম প্রিন্ট হবে। এটাকে যদি আমরা রান করি আর জি এ এম, আর জি এ এম, এটা প্রিন্ট হলো। এখন আমরা যদি আরো একটা উদাহরণ নেই, -8 শুধু দেই এবং -8 যদি দেই এবং এন্ড লিমিট যদি না দেই, এর মানে হলো এই -8 থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত সবকিছু প্রিন্ট হবে। এটাকে যদি রান করি, এই যে -8 থেকে শুরু করে এই শেষ পর্যন্ত সবকিছু প্রিন্ট হয়েছে। ঠিক একইভাবে এখানে যা যা আছে সব এই সেম ভাবে এখানে করা যাবে নেগেটিভ ইন্ডেক্স দিয়েও।